আজকে আমরা কথা বলবো হার্লেম রেনেসান্সের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কবিতা ল্যাংস্টন হিউজের দ্য ওয়েয়ারি ব্লুজ নিয়ে। চলুন আর দেরি না করে একদম এর গভীরে ঢোকা যাক আর খুঁজে বের করার চেষ্টা করি কিভাবে মাত্র কয়েকটা লাইন একটা গোটা জনগোষ্ঠীর আত্মার কথা বলে ওঠে। তো আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, সঙ্গীত বা মিউজিক এটা আসলে কি? শুধুই বিনোদনের জন্য নাকি এর চেয়েও বেশি কিছু? এটা কি মানুষের কষ্ট, হতাশা আর আর টিকে থাকার লড়াইয়ের একটা শক্তিশালী মাধ্যম হতে পারে? এই কবিতাটা আমাদের ঠিক এই উত্তরটাই খুঁজে পেতে সাহায্য করবে। এখন দ্য ওয়েয়ারি ব্লুজ কবিতাটা ঠিকমতো বুঝতে হলে সবার আগে আমাদের জানতে হবে ব্লুজ সঙ্গীতটা ঠিক কী। কারণ বলতে পারেন এই কবিতার হৃদস্পন্দনটাই হল ব্লুজ। আসলে ব্লুজ হল আমেরিকার সাউদার্ন স্টেটসের আফ্রিকান আমেরিকানদের কষ্ট আর আশা থেকে জন্ম নেওয়া একটা সুর। মানে এটা ছিল স্লেভ আর শ্রমিকদের কঠিন জীবনের একটা আয়না। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ব্লুজের গানগুলোতে অনেক দুঃখের কথা থাকলেও এই সুরটা কিন্তু শোনার পর মনে একটা অদ্ভুত শক্তি আসে, এক ধরনের সান্ত্বনা পাওয়া যায়। বেশ, ব্লুজ কি তা তো বোঝা গেল। এবার চলুন সোজা কবিতার জগতে ঢোকা যাক। কবি ল্যাংস্টন হিউজ আমাদের নিয়ে যাচ্ছেন হার্লেমের ল্যানক্স অ্যাভিনিউয়ের এক রাতের দৃশ্যে। গল্পটা শুরু হচ্ছে ঠিক সেখান থেকেই। কবিতার মুডটা কিন্তু একদম শুরুতেই তৈরি হয়ে যাচ্ছে। ড্রনিং আ ড্রাউজি সিঙ্কোপেটেড টিউন। ভাবুন তো একবার, একটা ঘুম ঘুম অসম্য ছন্দের সুর, গায়ক আস্তে আস্তে দুলছেন আর নিচু গলায় গাইছেন। পুরো পরিবেশটাতেই কেমন যেন একটা অলস, বিষণ্ণ আমেজ, তাই না? আর এই ছবিটা আরও জীবন্ত হয়ে ওঠে পরের লাইন দুটোতে। কবি বলছেন, জায়গাটা ছিল একটা পুরনো গ্যাস ল্যাম্পের ফিকে ম্লান আলোর নিচে। এই টিমটিমে আলোটা যেন ওই মিউজিশিয়ানের একাকিত্ব আর চারপাশের নিস্তব্ধটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। তো পরিবেশটা আমাদের চোখের সামনে পরিষ্কার। এবার আমাদের ফোকাস যাবে কবিতার একেবারে কেন্দ্রে, মানে সেই সঙ্গীতশিল্পী আর তার পারফরমেন্সের দিকে। এখানে কিন্তু শুধু সুর বাজছে না, এখানে প্রকাশ পাচ্ছে শিল্পীর ভেতরের আত্মাটা। এই লাইনটা খেয়াল করুন, কি অসাধারণ! এবেনি হ্যান্ডস অন ইচ আইভরি কি। কালো হাত আইভরি সাদা কিবোর্ডের ওপর। এখানে শুধু সাদা কালো রঙের একটা কন্ট্রাস্ট দেখানো হচ্ছে না, এর ভেতরে আছে একটা গভীর আবেগ। সুরটা এতটাই কষ্টমাখা যে মনে হচ্ছে যেন বেচারা পিয়ানোটা নিজেই সুরে সুরে কাঁদছে। যন্ত্রটা এখানে যেন শিল্পীর কষ্টের একজন ভাগিদার হয়ে উঠেছে। এই ব্যাপারটা এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে। দেখুন হিউজ কিভাবে শিল্পী আর তার যন্ত্রকে একেবারে এক করে দিয়েছেন। একদিকে শিল্পী একটা নড়বড়ে টুলে বসে দুঃখের সুর বাজাচ্ছেন, আর অন্যদিকে পিয়ানোটা সেই সুরে সাড়া দিচ্ছে, যেন শিল্পীর আত্মারই প্রতিধ্বনি করছে। দুজনেই যেন একই দুঃখের যাত্রী। এরপর শিল্পী নিজেই গান গাইতে শুরু করেন, আর তার গানের কথায় যা ফুটে ওঠে তা হল চূড়ান্ত একাকিত্ব। এই গোটা দুনিয়ায় আমার কেউ নেই, আমি ছাড়া আমার আর কেউ নেই। এই লাইন দুটো যেন তার ভেতরের সব শূন্যতাকে একবারে বের করে আনছে। আর ঠিক এখানেই কবিতার আবেগ তার চরমে পৌঁছায়। আমি আর একটুও খুশি নেই, আমার মরে যেতে ইচ্ছে করে। এই কথাগুলো কিন্তু সাধারণ দুঃখ প্রকাশ না, এটা হলো গভীর হতাশা, একটা চরম মানসিক ক্লান্তির বহিঃপ্রকাশ। জীবনের উপর থেকে সব আশা হারিয়ে ফেলার যে কষ্ট, সেটা এখানে ফুটে উঠেছে। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, কবি কিভাবে শুধু শব্দ ব্যবহার করে এত গভীর একটা অনুভূতি তৈরি করলেন? চলুন এর পেছনে কিছু কৌশল বা টেকনিক দেখে নেওয়া যাক। এখানে ৩টা প্রধান কৌশলের কথা বলা হয়েছে। প্রথমটা হলো র্যাপিটিশন বা পুনরাবৃত্তি। হি ডিড আ লেজি সোয়ে, এই লাইনটা বারবার আসায় ওই ধীর গতির দুলনির ছবিটা চোখে ভাসে। এরপর আছে অ্যালিটারেশন বা অনুপ্রাস। থাম্প থাম্প থাম্প, এই শব্দগুলো পড়ার সময় মনে হয় যেন আমরা নিজের কানেই তার পা ঠোকার আওয়াজটা শুনতে পাচ্ছি। আর শেষে আছে সিমিলি বা উপমা, যেখানে তার ঘুমকে একটা পাথর বা মৃত মানুষের সাথে তুলনা করা হয়েছে, যা তার চূড়ান্ত ক্লান্তিটাকে বুঝিয়ে দেয়। এখন কথা হচ্ছে, এই কবিতাটা তো শুধু একজন সঙ্গীতশিল্পীর ব্যক্তিগত কষ্টের গল্প নয়, এর আবেদনটা আসলে আরও অনেক গভীর। চলুন দেখি কেন এই কবিতাটা এত বছর পরেও এত প্রাসঙ্গিক, এত গুরুত্বপূর্ণ। কবিতার অর্থটাকে আরও ভালোভাবে বুঝতে হলে এই প্রতীকগুলো কী দেখতে হবে। দেখুন, সঙ্গীত এখানে একই সাথে কষ্টের প্রতীক,
আবার শৈল্পিক সহনশীলতারও প্রতীক। আবার আকাশের তারা আর চাঁদ, যেগুলো সাধারণত আশা আর শান্তির প্রতীক, সেগুলোও একসময় অদৃশ্য হয়ে যায়। এর মানে হল ওই শিল্পের দুঃখটা এতটাই গভীর যে তার জীবনে আশা বা শান্তির কোনো আলোই আর পৌঁছাতে পারছে না। আর এই দুটো লাইন, সুইট ব্লুজ কামিং ফ্রম আ ব্ল্যাক ম্যানস সোল, এটাই যেন পুরো কবিতার সারমর্ম। মানে মিষ্টি ব্লুজ যা আসছে এক কৃষ্ণাঙ্গ মানুষের আত্মা থেকে। ভাবুন, সঙ্গীতটা দুঃখের, কিন্তু কবি তাকে মিষ্টি বলছেন কেন? কারণ এটা একটা খাঁটি শিল্প, যে শিল্প কষ্ট থেকে জন্ম নিয়েও সুন্দর হয়ে উঠতে পারে। এটাই তো শিল্পের আসল শক্তি। তাহলে সব শেষে দ্য উইয়ারি ব্লুজ আমাদের কি শেখালো? এটা আমাদের দেখিয়ে দিল যে শিল্প, বিশেষ করে সঙ্গীত, কিভাবে একটা গোটা জনগোষ্ঠীর না বলা কষ্ট, তাদের হতাশা আর একই সাথে তাদের টিকে থাকার অবিশ্বাস্য ক্ষমতাকে নিজের মধ্যে ধারণ করতে পারে। আজকের আলোচনা শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে, শিল্প একটা সংস্কৃতির কষ্ট আর শক্তি নিয়ে আর কি বলতে পারে?